আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের সিজন 2 নিয়ে চলে আসলাম। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর শুনুন, আমি বাসায় চলে যাচ্ছি। ক্লাসটা করছি না বলে আবার করিম স্যারের মতো পরবর্তী ক্লাসে বাস দিয়েন না। আপনার একমাত্র বউ আমি, একটু ছাড় দিয়েন আমায়। আসি স্যার। নাওরা বেরিয়ে যেতেই নাফসান টেনশনে পড়ে যায়। এই চঞ্চল নাওরা যেভাবে তাকে জ্বালিয়ে মারছে, না জানে নিজেকে পরিবর্তনের নামে নতুন কোন রূপে হাজির হয়। তখন তো তাকে আরো বিপদের সম্মুখীন হতে হবে। বাসায় ফিরে রুমে ঢুকতেই নাফসান থতমত খেয়ে যায়। এ কি দেখছে সে? নতুন বইয়ের মতো নাওরা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। লাল সাদা চেকের শাড়িটাও কেমন গ্রাম্য স্টাইলে কুচি ছাড়া গুজে রেখে। নাফসানকে দেখেই দ্রুত এসে নাফসানের হাত থেকে আগে ব্যাগটা নিয়ে সাইডে রাখে। তারপর হাত ঘড়ি খুলে গলার টাইও খুলে দেয়। নাফসান হতভম্ব হয়েই দাঁড়িয়ে থাকে। নাওরা টাই খুলে একটু দূরে গিয়ে শাড়ির আঁচল ধরে লজ্জা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। নাফসান তাদেরকে দাঁত কিরমির করে বলে, এইটুকু করেই দাঁড়িয়ে আছো কেন? আসো, শার্টটাও খুলে দাও। জি আচ্ছা স্বামী। নাওরা এগিয়ে এসে নাফসানের শার্টে হাত দিতেই নাফসান ছিটকে সরে যায়। বিড়বিড় করে বলে ওঠে, নির্লজ্জ মেয়ে একটা। নাওরা নাফসানের কাণ্ড দেখে মিটিমিটি হাসতে থাকে। নাফসান তাড়াতাড়ি করে তোয়ালে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। নাওরা মুচকে হেসে নাফসানের পোশাক বের করে বিছানায় রেখে দেয়। তারপর ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলে, ওগো শুনছো? তোমার বাসার কাপড় বের করে বিছানায় রেখেছি, গোসল শেষে নিচে খেতে আসো। ভেতর থেকে নাফসান নাওরার কথা শুনে হা হয়ে যায়। এ কি আজব কাহিনী! নাফসান গোসল শেষে খাবারের জন্য ডাইনিং এ আসে। তার ভার্সিটি থেকে ফিরতে দুপুর পার হয়ে গেছে। বাকিরা সবাই খেয়ে নিয়েছে এতক্ষণে, সে একাই বাকি আছে। খাবার টেবিলে বসতেই দেখে আগে থেকেই তার জন্য খাবার সাজানো আছে। আশেপাশে মাকে না দেখে সে ডাকতেই কোথা থেকে নাওরা দৌড়ে এসে হাজির হয়। হাতে তার একটা হাত পাখা। পাখা দিয়ে নাফসানকে বাতাস করতে করতে বলে, ওগো খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। আমি বাতাস করছি, তুমি খাও স্বামী। নাফসান খাবারের প্লেটে হাত রেখে নাওরার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। তারপর বলে ওঠে, এটাই বুঝি তোমার নতুন রূপ? কেন পছন্দ হয়নি স্বামী? বড্ড বাজে সিদ্ধান্ত তোমার। আম্মুর কষ্ট করে রান্না করা খাবার এনে পতিব্রতা পালন করছো। সরি টু সে, আমার পছন্দের মেয়ে তোমার মতো এমন আকৈম্যা হবে না। নাওরা মুখ ফুলিয়ে নেয়। নাফসানের অপমানে সে পাত্তা দেয়নি, উল্টে বলে, ওগো স্বামী, একা একাই খেয়ে নিচ্ছ? তোমার বউজি এখনো না খেয়ে আছে, একটু খাইয়ে দাও আমায়। নাফসান উত্তর না দিয়ে নিজের খাবার শেষ করে। এর মাঝে আর কিছুই বলে না। নাওরার মেজাজ খারাপ হয়ে যায়। আরে বাবা, তাকেও তো একটু জিজ্ঞেস করতে পারতো সে খেয়েছে কিনা। এত খারাপ কেন লোকটা? এত রাগ করা সত্ত্বেও সে বাতাস করে গেছে। নাফসান খেয়ে দিয়ে চলে যেতেই নাওরা খাবার খেতে বসে, কিন্তু পূর্বের মেজাজ খারাপের জন্য সে খেতে পারে না। ফলস্বরূপ দুপুরটা সে না খেয়েই কাটিয়ে দেয়। রাতের বেলা নাওরাকে রান্নাঘরে দেখে মাহমুদা বেগম বলেন, আবার কোন ভূত চেপেছে মাথায়? রান্না করার ভূত আম্মু। তোমার ছেলে আমায় আকাইম্মা বলেছে, তাই কামের কিছু করার চেষ্টা করছি। আদেও পারিস কিছু? পারবি রান্না করতে? শুধু তোমার ছেলের জন্যই করছি। ভালো হলে তো খাবেই, খারাপ হলেও ঠেসে খাওয়াবো তোমার ছেলেকে। বোঝাতে হবে না আমি কামের হলে কত সুখের হবে? মাহমুদা বেগম নাওরার কথা শুনে হেসে ফেলেন। পর মুহূর্তেই বলেন, হঠাৎ শাড়ি পরা শুরু করলে যে? তোকে তো আমি জোর করিনি পড়তে, আসলে বাড়ির বউ হওয়ার চেষ্টা করছি। সুন্দর লাগছে না আমায়? কুচি দিতে পারি না, তাই এভাবে গুজে নিয়েছি। নাওরা এদিক ওদিক ঘুরে নিজেকে দেখাতে থাকে। মাহমুদা বেগম হেসে বলেন, অনেক সুন্দর লাগছে, একদম আমার ছেলের বউয়ের মতোই লাগছে। নাওরা লজ্জা পেয়ে যায়। লজ্জা ঢাকতে তাড়াতাড়ি রান্নায় মনোনিবেশ করে। মাহমুদা বেগম আর কথা না বলে বাকিদের জন্য রান্না করতে থাকেন। পাশাপাশি নাওরাকে টুকটাক বলতে থাকেন কিভাবে কি রান্না করলে রান্না মজা হবে। নাওরা শাশুড়ির কথা মতোই রান্না করে। রান্না শেষ হতেই সে বিজয়ের হাসি দেয়। ভোনা খিচুড়ি রান্না করেছে সে। দেখতে তো সেই মজা হয়েছে মনে হচ্ছে, খেতে না জানি কেমন লাগে। রাতে খাবারের সময় সবার প্লেটে ভাত তরকারি থাকলেও নাফসানের প্লেটে ভোনা খিচুড়ি দেখে বাকিরা অবাক হয়। ইলা মুখ ফুলিয়ে বলে, আম্মু তোমার বড় ছেলেকে তুমি বেশি ভালোবাসো, তা আমরা জানি, তাই বলে খাবারের সময়ও এমন দ্বিমুখীপনা করবে তা ভাবিনি। বেশি কথা রেখে খাবার খা, ওটা আমি বানাইনি, নাওরা করেছে। নাহিল বলে, কি ভাবি করেছে?
তাহলে তো টেস্ট করতেই হবে। বলেই নাফসানের প্লেটের দিকে হাত বাড়াতে নিলে নাওরা দৌড়ে এসে আটকায়, বলে, না ভাইয়া, এটা নিয়েন না। এটা কোন ধরনের কথা নাওরা? আমাদের সাথে এত বৈষম্য কেন? নাওরা একটু মাথা চুলকে বলে, আসলে প্রথমবার রান্না করেছি তো, কেমন হয়েছে তা তো জানি না। এমন খাবার তো সবাইকে দিতে পারি না, আমি শিখছি তো। পরিপক্ক হয়ে গেলে প্রতিদিন রান্না করব আমি। আজকের ট্রায়ালটা আপনাদের ভাইকে দিয়েই হোক। রাশিদুল খান হো হো করে হেসে ফেলেন। আসলে নাওরা তার হাতের প্রথম রান্নাটা নাফসানকেই খাওয়াতে চায়। খাবার সময়টাতে সবাই একসাথেই বসে বলে নাফসানকে আলাদা করে খেতে দিতে পারলো না। এখন নাফসান অ্যাপ্রুভ করে দিলেই তারপর সবাইকে দিতে পারবে। রাশিদুল খান হয়তো তা বুঝে ফেলেছেন। পাশে মাহমুদ আর বেগমও মিটে মিটে হাসছিলেন। নাওরা তা দেখে লজ্জায় পড়ে যায়। তখনই সেখানে নাফসানের আগমন ঘটে। এতক্ষণ পরীক্ষার খাতা দেখতে গিয়ে তার দেরি হয়ে গেছে। খাবার টেবিলে বসে নিজের সামনে খিচুড়ির প্লেট দেখে নাওরার দিকে তাকায়। নাওরা অধিক আগ্রহ নিয়ে নাফসানের খাবারের আশায় বসে আছে। বাকিদের সামনে নাফসান আর কিছু না বলে খাবারে মনোযোগ দেয়। প্রথমবার খাবার মুখে তুলতেই সে থেমে যায়। তাকে থামতে দেখেই নাওরা ভয় পেয়ে যায়। বাকিরা সবাই নাফসানের মুখের দিকেই তাকিয়েছিল। নাফসানকে থামতে দেখে মাহমুদা খান বলেন, কি হলো, থেমে গেলি কেন? ভালো হয়নি? নাফসান আর চোখে তাকিয়ে দেখে নাওরার মুখটা মলিন হয়ে গেছে। প্রথমবার সে রান্না করলো, আর সেটাও খাওয়ার উপযোগ্য হলো না। তবে তাকে অবাক করে দিয়ে নাফসান বলে ওঠে, মজা হয়েছে। তারপর সে আবারও খাবারে মনোযোগ দেয়। নাওরার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। বাকিরাও নাওরার হাসি মুখ দেখে স্বস্তি পায়। যে যার মতো খাবার খেয়ে উঠতেই নাওরা নাফসানের চেয়ারে বসে পড়ে। এতক্ষণ তাকে খেতে বসতে বললেও সে বসেনি। নাফসানের প্লেটে সে অনেকটা খাবার বেড়ে দিয়েছিল। নাফসান বেশি অর্ধেক খেয়ে উঠে পড়েছে। নাওরা গিয়ে নাফসানের সেই প্লেটেই খেতে বসে পড়ে। মাহমুদা বেগম তা দেখে মুচকি হাসে, চলে যান। নাওরা খাবার মুখে দিয়ে দেখে প্রথমবার হিসেবে সত্যিই ভালো হয়েছে। সবটাই তার শাশুড়ি মায়ের অবদান। তখন তিনি সবকিছুর পরিমাপ বলে দিয়েছেন বলেই তো আজ খাবারটা খাওয়ার উপযোগ্য হয়েছে। এর পরের বার নাওরা কারো সাহায্য ছাড়াই রান্না করবে, তখন সবাইকে সে স্বাচ্ছন্দ্যে খেতে দিতে পারবে। নাফসান খাবার টেবিলে তার ফোনটা ফেলে রেখে চলে গিয়েছিল। নাওরা খাবার খাওয়া শেষ করে উঠতেই নাফসানের ফোন বেজে ওঠে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠলেই নাওরার নজর সেদিকেই যায়। কলার দেখে নাওরার মুখ থেকে অস্পষ্ট স্বরে ভেসে আসে একটাই কথা, তা হলো, আরে শাকচুন্নি ফোন দিয়েছে আমার স্বামীকে, শালি কুটনি বুড়ি। নাওরা হাত বাড়িয়ে ফোনটা নিতে গেলেই নাফসান এসে খপ করে ফোনটা কেড়ে নেয়। সাথে কিছু কর্কশ কণ্ঠে বলে, অনুমতি ছাড়া অন্য কারো ফোন ধরা যে ব্যাড ম্যানার্স সেটা জানো না? লামিয়া ফোন দিল কেন আপনাকে, তাও আবার এত রাতে? নাফসান ফোন হাতে নিয়ে নাম্বারটা দেখে ফোনটা কেটে দেয়। তারপর নাওরাকে বলে, সেটার কৈফিয়ত তোমায় দিতে হবে? আমি আপনার বউ, অবশ্যই দিতে হবে কৈফিয়ত। দিলাম না কৈফিয়ত, কি করবে তুমি? নাওরা কিছুক্ষণ রাগে দৃষ্টিতে নাফসানের দিকে তাকিয়ে বলে, আপনাকে কেন কিছু করব তো সেই শাকচুন্নিকে। কালকেই আমি ভার্সিটিতে গিয়ে মাইক মেরে আসবো। তাদের প্রিয় নাফসান স্যার যে আমার স্বামী সেটা সবাইকে জানিয়ে আসবো কালকেই। পরে বুঝবেন আসল ঠেলা। এই নাওরার মাথার তার ছিঁড়ে গেছে, এবার আর আপনার রক্ষা নেই। পরদিন সকালে নিজের আগে নাওরাকে ভার্সিটি চলে যেতে দেখে নাফসান হক চুকিয়ে যায়। মেয়েটা আবার সত্যি সত্যিই মাইক মারতে চলে গেল নাকি? সে নাওরাকে ফোন দিলেও নাওরা রিসিভ করে না। এতে নাফসান আরো টেনশনে পড়ে যায়। সে তাড়াহুড়ো করে সকালের নাস্তা না করেই ভার্সিটি চলে গিয়ে ডিপার্টমেন্টের ক্লাসের সামনে গিয়ে এক চক্কর দেয়। তবে ভেতরে নাওরার কোনো ছায়াও দেখতে পায় না। তবে ভেতরে থাকা লামিয়া তাকে যেতে দেখে নেয়। নাফসানকে দেখেই লামিয়া তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। এসেই বলে, স্যার কেমন আছেন? ভালো স্যার, গতকাল যে ফোন দিলাম আপনি কেটে দিলেন কেন? নাফসান এবার ভ্রু কুচকে লামিয়ার দিকে তাকিয়ে বলে, এখন সে কথা বলতে এলে সালাম দিয়েছো আমায়? সরি স্যার, আর ভুল হবে না। এত বড় হয়েছে এখনো ম্যানার্স শিখলে না? সরি স্যার। ফোন কেন দিয়েছিলে? যখন দেখেছো ফোন কেটে দিয়েছি তারপরও ফোন দেওয়ার মানে কি? আমি যে পার্সোনাল লাইফে ব্যস্ত থাকতে পারি তা মাথায় থাকে না? রাতের বেলা কিসের ফোন করা? স্যার এভাবে বলছেন কেন? আমার তো পড়া নিয়ে দরকার থাকতে পারে, সেটার জন্য ক্লাস টাইম আছে। এরপর থেকে এইসব রাত বিরাতে কল দিবে না। কোনো সমস্যা থাকলে ক্লাস টাইমে বলবে। লামিয়া মাথা নামিয়ে রাখে। নাফসানের কথাগুলো তার কানে অপমানের মতো লাগে। সে চলে যেতে নিলে নাফসান পিছু রেখে বলে, নাওরা এসেছে ক্লাসে? কেন স্যার, কোনো দরকার থাকলে আমাকে বলেন। নাফসান বিরক্ত কণ্ঠে বলে, তোমাকে বলার হলে তো তোমাকেই বলতাম, ক্লাসে যাও। নাফসান সোজা নিজ অফিস রুমের দিকে চলে যায়। এদিকে অপমানে লামিয়ার মুখ লাল হয়ে গেছে। নাফসানের কাছে তাকে এভাবে কখনো অপমানিত হতে হবে তা সে কখনো ভাবেনি। অপরদিকে নাফসান অফিস রুমে এসে পুনরায় নাওরাকে কল করে।
করে। এবার নাওরা ফোন রিসিভ করতেই নাফসান বলে, কোথায় তুমি? নাওরা প্রথমে একটু হকচকিয়ে যায়, পরেই রাতের কথা মনে হতেই বলে, বাজারে। বাজারে কি দরকারে? মাইক কিনতে এসেছে স্যার, ভার্সিটিতে মাইক মারবো তো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কোথায় আছো সেটা বলো। কেন মিস করছি না মাই? নাওরা, আচ্ছা আচ্ছা আমি লাইব্রেরিতে আছি। কেন, কি হয়েছে? নাফসান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, কিছু না, ক্লাস টাইম হয়ে গেছে, ক্লাসে আসো। কথা শেষ করে সে ফোন কেটে দেয়। নাওরা একটু হকচকিয়ে গিয়ে রূপার দিকে তাকায়। সকাল সকাল রূপার ডাকে সে তাড়াতাড়ি চলে এসেছে। গত রাতে নাকি শিয়ামের সাথে রূপার সেই কথা কাটাকাটি হয়েছে, সেই নিয়ে রূপার মেজাজ খারাপ। তাদের মিলিয়ে দেওয়ার পেছনে নাওরার হাত ছিল, তাই দুজনে মিলে নাওরাকে ডেকেছে এখন তাদের ঝামেলা সমাধান করার জন্য। এদের এসব ফালতু ঝামেলা মেটাতে মেটাতে নাওরা অতিষ্ঠ হয়ে গেছে, আবার নিজের সংসারেও ঝামেলা লেগে আছে। শেষে সে বিরক্ত হয়ে বলে, ব্রেকআপই শেষ সমাধান, তোরা এখনই ব্রেকআপ কর। নাওরার কথা শুনে তারা দুজনেই থমকে যায়। শিয়াম হঠাৎই হাত বাড়িয়ে রূপাকে কাছে টেনে বলে, তোমার কথাই সব হবে? আমি আমার রূপাকে ছাড়বো না। রূপাও মিনমিন করে বলে, আমিও ওনাকে ছাড়বো না, ব্রেকআপ করবো না। নাওরা এবার রেগে বলে, তো মর দুটোই, এরপর থেকে এসব ফালতু কাজে আমাকে ডাকলে দুটোকেই এক্সপোজ করে দিব। ভার্সিটিতে না, তোমাদের পরিবারের সব জানিয়ে দিব, পরে একসাথে বাসায় থেকে যত চুলোচুলি করো গিয়ে। আমার নিজের জীবনের শান্তি নেই, আবার আমাকে ডাকে তাদের প্রেমে শান্তি এনে দিতে। নাওরা বিড়বিড় করতে করতে চলে যায়। তার এমন কাজে শিয়াম রূপা কিছু না বুঝে একে অপরের দিকে তাকায়। পরে দুজনই কাছাকাছি বুঝতে পেরে একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে মুখ ফিরিয়ে নেয়। মানে তারা একে অপরকে ছাড়বে না, আবার তাদের মিটমাটও হয়নি এখন। নাওরা যতক্ষণ এই ডিপার্টমেন্টে পৌঁছেই ততক্ষণই নাফসান ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুজনেই করিডোরে একসাথে যেতে থাকে। নাওরা ফিসফিসিয়ে নাফসানকে বলে, এবারের মতো ছাড় দিলাম আপনাকে, এরপরে আর কখনো লামিয়া কিংবা অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে আর ছাড় পাবেন না, বলে দিলাম কিন্তু। আমায় থ্রেট দিচ্ছ তুমি? ধরে নিন তাই, বাড়াবাড়ি করে ফেলেছো বলে মনে হচ্ছে না? একদমই না, আমি যা করেছি ঠিক করেছি। জামাইকে হাতে করে রাখার মতো মহৎ কাজ আর দুটো নেই। আচ্ছা তাই বুঝি, তাহলে যে কোনো কিছু করার আগে যে স্বামীর কাছে বলে যেতে হয় তা জানা নেই? সকাল সকাল না বলে বেরিয়ে এসেছো কেন? একটা কাজ ছিল, বলা যাবে না? স্বামী বলতে পারো, অথচ স্বামীকে সব বলতে পারো না? এই স্বামী ভালো নয়, স্ত্রীকে মানে না, তাই আমিও সব বলবো না। আচ্ছা বিপদে পড়লে যাতে না আসা হয়, সে আমি বিপদে পড়লে আপনি নিজেই আসবেন সাহায্য করতে। আমি কি জানি না আপনি আমার উপর কেমন নজর দেন? কেমন নজর দিই? একটু দুষ্টু নজর, লিচু পুরুষদের মতো, অসভ্যদের মতো। লিচু পুরুষ? জি, আপনি যেটা ভাবছেন সেটাই বলেছি আমি আপনাকে।